আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের নিকট, যার অশেষ কৃপায় এই মহামারী করোনা ভাইরাস থেকে এখনো আমরা সুরক্ষিত আছি। তো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তিতাস উপজেলার শ্রদ্ধেয় মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাম্মদ আনোয়ারা চৌধুরী ম্যাডামের নিকট, যার দিক নির্দেশনায় তিতাস অনলাইন স্কুল পরিচালিত হচ্ছে। পরিচালনায় যারা রয়েছে তাদের নিকটও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আমরা এই মহামারীতে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, এবং শিক্ষার্থী তোমরা যারা আছো তারা ঘরে বসে আমাদের এই তিতাস অনলাইন স্কুলে যে ক্লাসগুলো হয় তার উপরে চর্চা করে তোমাদের মেধাকে তোমরা সামনের দিক বিকশিত করবে, সেই প্রত্যাশা সকলের নিকট। তো আমি আজকে তোমাদের হিসাব বিজ্ঞান চ্যাপ্টারের পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব করব। তার আগে আমার পরিচয় দিচ্ছি, আমি মোহাম্মদ নাসির উদ্দিন, বিবিএ অনার্স হিসাব বিজ্ঞান MBA, সহকারী শিক্ষক, মাসিমপুর RR ইনস্টিটিউশন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কথা না বাড়িয়ে অধ্যায়ে চলে যাচ্ছি। তোমরা তোমাদের বই খাতা নিয়ে রেডি থাকবে এবং এই অধ্যায়টা করার চেষ্টা করবে। তো আমরা চেষ্টা করছি এই অধ্যায়টা একটু তোমাদেরকে শেখানোর জন্য। তো তোমরা একটু খেয়াল করো যে পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাবের মধ্যে আমরা পারিবারিক ব্যাপারটা জানি যে পরিবার একটা সামাজিক সংগঠন, আর এই সামাজিক সংগঠনটা পরিবারকে সুন্দরভাবে সমাজে পরিচালিত করার জন্য এবং সমাজে সুন্দরভাবে পরিচালিত করার জন্য তার পূর্বে সুপরিকল্পিত পরিকল্পনার দরকার পড়ে, এবং একটা সুব্যবস্থার জন্য যে সমাজে সুন্দরভাবে চলাফেরা করার জন্য একটা হিসাব ব্যবস্থার প্রয়োজন পড়ে। যদি আমরা পরিবারকে সুন্দরভাবে সমাজে পরিচালিত করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমেই যা করতে হবে সেটা হলো আমার দৈনন্দিন যেই বাজেটটা, দৈনন্দিন যে আয়, এই দৈনন্দিন আয় থেকে বা আমাদের মাসিক আয় পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে একটা পরিবারের মধ্যে কর্তা থাক, অথবা পরিবারেরকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সেই পরিবারের যে মাসিক আয় আছে ওই আয়ের উপর ভিত্তি করে একটা বাজেট প্রণয়ন করা হয়, যাতে করে সমাজে সুন্দরভাবে পরিবারকে পরিচালিত করা যায়। তো তোমরা সমাজে সুন্দরভাবে পরিবারকে পরিচালিত করার জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তদুপরি নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ বা আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণ করতে পারো। তো আমি এই অধ্যায়ের যেই জিনিসগুলা তোমরা শিখতে হবে সেটা হলো যে প্রথমেই প্রাপ্তি প্রদান হিসাব শিখতে হবে। দ্বিতীয়ত শিখতে হবে তোমাদের আয় ব্যয় হিসাব। তৃতীয়ত শিখতে হবে আর্থিক অবস্থার বিবরণী। এই তিনটা অংশ শিখতে হবে এই অধ্যায়ের জন্য, যে প্রাপ্তি প্রদান হিসাব, আয় ব্যয় বিবরণী হিসাব আর আর্থিক অবস্থার বিবরণী হিসাব। তাইলে সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, প্রাপ্তি আর প্রদান হিসাবের মধ্যে কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত হয় সেটা যদি তোমরা এক নজরে একটু ধারণা রাখো, সেটা হলো এই প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করার জন্য যত রকমের আয় আছে, আয় কেমন আছে যে আমরা জানি আয় দুই রকমের থাকতে পারে, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তি। তাইলে আমরা এই মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তি থেকে বাদ দিব প্রাপ্তি প্রদান হিসাবের জন্য। এটা যদি আমরা মূলধন জাতীয় প্রাপ্তি আর মুনাফা জাতীয় প্রাপ্তি থেকে বাদ দিতে পারি, আবার দুইটা অংশ, একটা হলো মূলধন জাতীয় ব্যয়
আরেকটা হলো মুনাফা জাতীয় ব্যয়। এই দুইটা অংশ বাদ দিলে আমরা পাবো সমাপনী নগদ তহবিল। সমাপনী নগদ তহবিল মানে হাতের মধ্যে তোমার কত টাকা থাকবে। এই মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তিগুলা থেকে তুমি যখন ব্যয়গুলা বাদ দিবা, তাহলে তোমার হাতে নগদ কত টাকা থাকবে ওইটা নির্ণয় করবা। আর আয় ব্যয় বিবরণীর যে অংশটা আমরা এটা খেয়াল করতে পারি যে আয় সমূহ, যত রকমের আয় আছে, আয় সমূহ থেকে ব্যয় সমূহ বাদ দিতে হবে। বাদ দিতে হবে কি? ব্যয় সমূহ। তাইলে আয় সমূহ থেকে ব্যয় সমূহ যদি আমরা বাদ দিই, তাইলে যে অংশটা থাকবে, যদি আয় বেশি হয় তাহলে থাকবে আয় উদ্দীত। আয় উদ্দীত, আয় বেশি হলে আয় উদ্দীত, বা আর যদি ব্যয় বেশি হয় তাহলে ব্যয়ের অংশ ব্যয় ঘাটতি, যে ব্যয় অতিরিক্ত। তাহলে আয় উদ্দীত যদি হয় কখন? যে আয় বেশি ব্যয়ের চেয়ে। আর যদি ঘাটতি হয় তখন দেখতে হবে যে আয় সমূহ থেকে ব্যয় বেশি হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই আয় ব্যয় বিবরণী তৈরি করা জাস্ট একটা তোমার নলেজে রাখা, মানে পরিবার পরিচালনার জন্য। পরিবারের মধ্যে লাভ লোকসানের কখনো হিসাব করা হয় না, তারপরেও আমরা আয় ব্যয় বিবরণীটা কেমন, যে তোমার আয়, পরিবারের আয় কত আর ব্যয় অংশ কত, এর থেকে কি ঘাটতি হবে না আয় উদ্দীত কিছু থাকবে। আর মোট কথা আমরা আর্থিক অবস্থার বিবরণীটা সম্পর্কে 10 নম্বর অধ্যায় করার সময় জেনে আসছি যে আর্থিক বিবরণী অধ্যায় করার জন্য সম্পদ, মোট সম্পদ আর দায় ও মালিকানা সত্ত্ব সমান হবে। আর্থিক অবস্থা বিবরণীর জন্য মোট সম্পদের সমান হবে দায় ও মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্ব বলতে এখানে পারিবারিক তহবিল লিখতে পারি আমরা, যেহেতু পারিবারিক তহবিলের অধ্যায় করছে, আর পারিবারিক তহবিল অংশটা। তো আমরা আরেকটা ব্যাপার জেনে রাখলে পারি যে পারিবারিক তহবিলটা আবার কি। পারিবারিক তহবিলটা হলো যে আমাদের প্রথম অবস্থায় যে সম্পদগুলা থাকে, তাইলে প্রারম্ভিক, প্রথম বলতে প্রারম্ভিক, শুরুতে যে সম্পদগুলা থাকে ওই সম্পদ থেকে প্রারম্ভিক বা দায় বাদ দিলে, প্রারম্ভিক ব্যয় বাদ দিলে পাওয়া যাবে কি? পারিবারিক তহবিল। আর এই পারিবারিক তহবিল আর দায় মিলিয়ে আমার মোট দায়ের সমান হবে মোট সম্পদ, আর সেটা হলো কি? আর্থিক অবস্থার বিবরণী। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অধ্যায় সম্পর্কে নিশ্চয়ই ধারণা পেয়েছো যে কোন অঙ্কগুলা করতে হবে। সেটা হলো খ আর গ নম্বরের জন্য আয় ব্যয় বিবরণী অথবা আর্থিক অবস্থার বিবরণী, আর ক নম্বরের প্রশ্ন জ্ঞানমূলক যেটা হইতে পারে, যে 2 নম্বরের প্রশ্নের মধ্যে তোমার নরমাল ব্যাপার থাকতে পারে যে পারিবারিক তহবিলের পরিমাণ কত তা বের করো, অথবা চলতি সম্পদের পরিমাণ কত তা বের করো। তো আমরা আজকে তোমাদের এই অধ্যায় থেকে একটা অঙ্ক করব, সেটা হলো পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ হিসাবের চ্যাপ্টারের প্রথম অঙ্কটা। তারপরে আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে আবার এর পরের অঙ্কগুলা করার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি যদি অঙ্কে চলে যাই, তোমরাও বই নিতে হবে রাতে। যদি বইয়ের মধ্যে প্রথম অঙ্কটাই আমরা সমাধান করব, 211 নম্বর পেজ। 211 নম্বর পেজে জনাব আহসান হাবিবের কিছু কথা এখানে লেখা আছে, লেনদেন। যে আহসান হাবিব মাসে 12,000 টাকা বেতনে একটা চাকরি করে। তাইলে মাসে যদি 12,000 টাকা বেতনে একটা প্রতিষ্ঠানে চাকরি করে, তাইলে তার 12 মাসে এই মাসিক হিসাবে 12 দিয়ে গুণ দিলে তার টোটাল মাসিক আয় আসবে বেতন থেকে। এছাড়া তিনি একটা কলেজে পার্ট টাইম লেকচার হিসেবে 5,000 টাকা সম্মানী পান। তাইলে 5,000 টাকা মাসিক যদি সম্মানী পায়, তাহলে 12 মাসে তার 60,000 টাকা পার্ট টাইমে আসবে, এটাও তার একটা আয়। আর নগদ তহবিল তার 1 তারিখে ছিল হাতে, যেটা 2 লক্ষ টাকা, ডিপিএস এ জমা আছে 1 লক্ষ টাকা, এটা হলো তার প্রারম্ভিক সম্পদ। তাইলে আর বাকিগুলো অন্যান্য লেনদেন আছে, খাদ্য সামগ্রী ক্রয় খরচ, বাড়ি ভাড়া প্রদান তাও খরচ, দৈনন্দিন বাজার খরচ, আসবাবপত্র ক্রয় খরচ, সেটা মূলধন জাতীয়। আর মুদি মনিহারি সেটা মুনাফা জাতীয়, গহনা ক্রয় মূলধন জাতীয়, ডিপোজিট পেনশন স্কিমে জমা তাও আমরা মূলধন জাতীয় ধরতে পারি, পোশাক ক্রয় তাও খরচ মুনাফা জাতীয়।
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ক নম্বরের প্রশ্নের মধ্যে আছে যে জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করো। তো পারিবারিক তহবিলের ব্যাপারটা আমি বলে রাখছিলাম, প্রারম্ভিক সম্পদ বিয়োগ হলো প্রারম্ভিক দায়। তাহলে আমি ক নম্বরের প্রশ্নের মধ্যে যদি চলে যাই, আমরা জানি পারিবারিক তহবিলের ব্যাপারটা প্রারম্ভিক সম্পদ বিয়োগ হলো প্রারম্ভিক দায়। তো আমরা ক নম্বরের জন্য লিখতে পারি পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয়। কার? জনাব আহসান হাবিবের। জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিল নির্ণয়। তাইলে আমরা কি পাইতে পারি? যে বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তাইলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো তোমাদের বইয়ের মধ্যে যে আমরা প্রারম্ভিক 1 তারিখের ব্যাপারটা, 1 তারিখে দুইটা এন্ট্রি আছে, একটা নগদ তহবিল আর একটা ডিপিএস এ জমা, যা দুইটাই প্রারম্ভিক সম্পদ। কিন্তু এখানে দেখা যাচ্ছে দায় নেই। তাহলে আমরা দায় না থাকলে এই সম্পদগুলো যদি যোগ করি তাইলে পাওয়া যাবে কি? পারিবারিক তহবিল। যদি দায় অংশটা থাকতো তাহলে এই সম্পদ থেকে দায়ের অংশটা বাদ দিতাম। তো এখানে লিখতে পারি যে নগদ তহবিল, নগদ তহবিল 2 লক্ষ টাকা, আর আছে ডিপিএস এর জমা, ডিপিএস এর জমা আছে 1 লক্ষ টাকা। তাইলে মোট পারিবারিক তহবিল, সুতরাং পারিবারিক তহবিল কত দাঁড়ালো? 3 লক্ষ টাকা। তাহলে জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিলের পরিমাণ আমরা পেলাম কত? 3 লক্ষ টাকা। এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ক নম্বরের প্রশ্ন, জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিল নির্ণয়। তো আমরা খ নম্বরের প্রশ্নের মধ্যে যদি চলে যাই, খ নম্বরে বলছে সমাপনী নগদ তহবিল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটু আগে তোমাদেরকে সমাপনী নগদ তহবিল বের করার জন্য বলে আসছিলাম, প্রাপ্তি প্রদান হিসাব করলে এটা তোমরা সমাপনী নগদ তহবিল পাবে। তো সমাপনী নগদ তহবিলের জন্য আমি যদি লিখি যে জনাব আহসান হাবিবের, খ নম্বর প্রশ্ন, জনাব আহসান হাবিবের, জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিল নির্ণয়। তহবিল পারিবারিক না সমাপনী, সমাপনী জনাব আহসান হাবিবের সমাপনী নগদ তহবিল, তহবিলের পরিমাণ, তহবিলের পরিমাণ নির্ণয়। তাইলে এইটা যদি আমরা এভাবে করি, প্রাপ্তি প্রদান হিসাব গড় করলে পারি যে প্রাপ্তি সমূহ থেকে প্রদান সমূহ বাদ দিলে পাবো কি? সমাপনী নগদ তহবিল। তাহলে এখানে লিখতে পারি প্রাপ্তি সমূহ, প্রাপ্তি সমূহ, আর টাকা প্রদান সমূহ, টাকা। তাহলে প্রাপ্তি কি আছে? যে জনাব আহসান হাবিব মাসিক বেতন, তার বেতন মাসিক 12,000 টাকা। তাইলে 12 মাসে 12 12 44, 1,44,000 টাকা। আর তার আছে সম্মানী পার্ট টাইম হিসাবে, তাও বেতন, সম্মানী পায় 5,000 গুণ 12। তাইলে 5,000 গুণ 5 12 60,000 টাকা। আর তার 1 তারিখে নগদ তহবিল ছিল ব্যালেন্স, যেটা বিডি বলা হয়, ব্যালেন্স বিডি। 1 তারিখের তার নগদ টাকা ছিল 2 লক্ষ টাকা। তাহলে তার প্রাপ্তি, মোট প্রাপ্তি হতে পারে এমন
আচ্ছা, এটা পরে আমরা যোগ করতেছি। তো এখানে প্রধান সমূহ কি আছে? তো জনাব আহসান হাবীবের প্রধান সমূহের মধ্যে আছে খাদ্য সামগ্রী ক্রয়, খাদ্য সামগ্রী ক্রয় 30,000 টাকা। আর আছে বাড়ি ভাড়া প্রদান, বাড়ি ভাড়া প্রদান। তাহলে বাড়ি ভাড়া প্রদান আছে তার 80,400 টাকা। দৈনন্দিন বাজার খরচ, বাজার খরচ, দৈনন্দিন বাজার খরচ আছে 24,000 টাকা। আর আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় আছে 30,000 টাকা। না, আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। মুদি ও মণিহারি, মুদি ও মণিহারি আছে 2,500 টাকা। আর গহনা ক্রয় আছে, গহনা ক্রয় 60,000 টাকা। ডিপোজিট স্কিমে জমা, ডিপোজিট পেনশন স্কিমে জমা 24,000। পোশাক ক্রয়, পোশাক ক্রয়, পোশাক ক্রয় আছে 11,000 টাকা। তাহলে এগুলা ছিল তার প্রদান। তো আমরা যদি খেয়াল করি তার প্রাপ্তি থেকে প্রদান কম, তাইলে প্রাপ্তি থেকে প্রদান কম হলে সমাপনী নগদ তহবিল, যে সুতরাং নগদ উদ্দীপ্ত, নগদ উদ্দীপ্ত। তাহলে নগদ উদ্দীপ্তের পরিমাণ যদি আমরা লিখি কত হইতে পারে একটু ক্যালকুলেটরে করে নিলে, $2,60,000 1,44,000 তাহলে 4,04,000, 4,04,000, 4,04,000। তাইলে এই 4,04,000 থেকে আমরা যদি এই খরচগুলা বাদ দেই তাহলে খরচ আছে কত? 80,400 যোগ 30,000 যোগ 24,000 যোগ 15,000 যোগ 62,500 যোগ 24,000 যোগ 11,000, তাইলে 2,46,900 থেকে বাদ 4,04,000 1,57,100, 1,57,100। তাইলে আমার নগদ উদ্দীপ্তের পরিমাণ সমাপনী নগদ তহবিল 1,57,100। তো আমরা এর পরের প্রশ্নটা যদি যাই, গ নম্বরের প্রশ্নের মধ্যে আছে উপযুক্ত তথ্যের আলোকে পরিবারের আয় উদ্দীপ্ত বা ঘাটতি নির্ণয় করো। তো আমরা আয় উদ্দীপ্ত বা ঘাটতির ব্যাপারটা জানি, যত আয় আছে আয় থেকে ব্যয় বাদ দিলে পাওয়া যাবে কি, যে আয় উদ্দীপ্ত অথবা ঘাটতি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নম্বরের প্রশ্ন করে নিচ্ছি, তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখলে পারো।
তাইলে আমরা যদি জনাব আহসান হাবিবের আয় উদ্ধৃত বের করি তাইলে লিখতে পারি জনাব আহসান হাবিব আয় ব্যয় বিবরণী কত সাল সাল দেওয়া নেই নাকি 1 জুন 2017 সাল, তাহলে 31শে ডিসেম্বর 2017 সালের জন্য বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা। তাহলে আমার আয় কি, আয় সমূহ থেকে ব্যয় বাদ। তাহলে আয়ের মধ্যে আমরা দেখেছিলাম বেতন আছে তার, তাহলে বেতনটা আমরা পাইছিলাম 12,000 গুণ 12 1,44,000, আর তার সম্মানী ছিল 5,000 গুণ 12 60,000, তাইলে তার টোটাল আয় হয় 2,04,000। তাহলে 2,04,000। তো আয় থেকে আমরা যদি ব্যয় বাদ দেই, যে ব্যয় সমূহ, তাহলে ব্যয় সমূহের মধ্যে কি কি আছে? খাদ্য সামগ্রী ক্রয়, খাদ্য সামগ্রী ক্রয়, তাহলে খাদ্য সামগ্রীর মধ্যে আছে 30,000 টাকা। তো বাড়ি ভাড়া প্রদান, বাড়ি ভাড়া আছে 80,400, আর আছে বাজার খরচ, বাজার খরচ, তাহলে বাজার খরচ 24,000 টাকা। আর আছে মণিহারি, মুদি ও মণিহারি, মুদি ও মণিহারি, তাহলে মুদি ও মণিহারি আছে 2,500। আর আছে পোশাক ক্রয়, পোশাক ক্রয়, তাহলে পোশাক ক্রয় আছে 11,000 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ব্যয়গুলা যদি আমরা যোগ করে বাদ দেই তাইলে পাবো 1,47,900। 1,47,900 থেকে যদি আমরা বাদ দিই 2,04,000 থেকে 1,47,900, তাইলে দাঁড়াবে যে কত? 1,56,000 নাকি শুধু 56,000? 56,100। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবা সেই প্রত্যাশা করি, আর সবাই আল্লাহর দরবারে প্রার্থনা করবে যে আমরা এই মহামারী করোনা থেকে সবাই সুস্থ থাকতে পারি। সর্বোপরি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি আমার প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব মাহফুজুর রহমান চৌধুরীর নিকট, এবং সবাই আমার প্রতিষ্ঠান সহ সকলের সার্বিক উন্নতি কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।